অনেক স্টুডেন্টস যখন ছোট ছিলাম মহাভারতের সিরিয়াল আসতো টিভিতে বা তারপরেও যখন মহাভারত রিলেটেড কোনো সিনেমা বা এইসব দেখেছি তখন কিন্তু আলটিমেটলি মহাভারতের যে জায়গাগুলো সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগতো সেটা হচ্ছে যুদ্ধক্ষেত্রের জায়গাগুলো, যেখানে যুদ্ধ হচ্ছে, কুরুক্ষেত্রের যুদ্ধ বা তার আগের যে ছোটোখাটো যুদ্ধগুলো, ওইগুলো খুব এক্সাইটিং লাগতো। আর সবচেয়ে বোরিং জায়গা লাগতো যখন ওই একটা জায়গায় যুদ্ধের আগেই, ঠিক কুরুক্ষেত্রের যুদ্ধের আগেই অর্জুনকে শ্রীকৃষ্ণ কিছু একটা বোঝাচ্ছে এবং মানে মনে আছে সিরিয়াল যখন দেখছি তখন হয়তো একটা কি দুটো গোটা এপিসোড শুধু কৃষ্ণ কিছু বলে যাচ্ছেন আর ওদিকে অর্জুন শুনছে। ভীষণ বোরিং লাগতো ওই জায়গাটা। পরবর্তীকালে যখন সিরিয়াল আসে সেইটা খুব একটা ভালো লাগেনি, কিন্তু আলটিমেটলি যখন বুঝতে শিখলাম তখন উপলব্ধি করলাম যে আলটিমেটলি যদি মহাভারতের সারাংশ কিছু থাকে যেখান থেকে মানুষ কিছু শিখতে পারে সেটা ওই জায়গাটাই যেখানে কুরুক্ষেত্র যুদ্ধের ঠিক আগে অর্জুনের মধ্যে ভীষণ প্রচুর প্রশ্নের উদ্রেক হলো এবং একটা হতাশা গ্রাস করলো যে এই কাদের সঙ্গে আমি লড়াই করছি, এ তো সবাই আমার ভাই বা আমার কাকা জ্যাঠা, আমার গুরু, সবাই আমার প্রিয়জন, এদের সঙ্গে আমি লড়াই করছি, হয় এরা আমাকে মারবে নয় আমি এদের মারবো, এরম একটা ব্যাপারে চলে এলো। এবং তখন শ্রীকৃষ্ণ তাকে একটার পর একটা উপদেশ দিতে শুরু করলেন। সেই শ্লোক এক একটা উপদেশ যে শ্লোকের মাধ্যমে উনি দিয়েছিলেন সেইগুলো নিয়েই ভাগবত গীতা, নিশ্চয়ই জানো তোমরা অনেকে। তো ওইখান থেকে কিন্তু আলটিমেটলি আমাদের এখনকার যুগেও যে কোনো প্রবলেমে যখন পড়বে না, তো ওইখান থেকে কিছু না কিছু সলিউশান তুমি যদি পুরো গীতাটা পড়া থাকে তোমার এবং যদি উপলব্ধি করে থাকো তাহলে কিন্তু কিছু না কিছু সলিউশান পাওয়া যায়। ইভেন একটা জিনিস, ওখানে তো প্রচুর প্রতিটা শ্লোকের মধ্যেই অমূল্য রত্ন রয়েছে, জীবনের আমাদের লাইফ লেসন বলতে পারো। সেখানে একটা জায়গায় প্রায় শেষের দিকে এসে যখন অর্জুন অনেক কিছু শুনলো, অনেক কিছু শ্রীকৃষ্ণ বোঝালেন যে না তোমার কর্তব্য হচ্ছে আসল এবং তুমি অ্যাকচুয়ালি ধর্ম রক্ষার জন্য এইসব করছো, তো করো, এগুলো ভালোর জন্য করছো, এখানে ভাই বা কাকা জ্যাঠা কারা আছে দেখার দরকার নেই, অপোনেন্টে যারা আছে সবাই শত্রু এবং তোমার কাজ হচ্ছে তুমি একজন ক্ষত্রিয় হিসেবে তোমার একটাই ধর্ম, সেটা হচ্ছে যুদ্ধ করা। যুদ্ধক্ষেত্রে এসে এরম পিছিয়ে যাওয়াটা অ্যাকচুয়ালি কাপুরুষতার লক্ষণ এবং লক্ষ্য স্থির করে শুধু যুদ্ধের জন্যেই তাকে একটার পর একটা মোটিভেটিং কথাবার্তা শ্লোকের মাধ্যমে বুঝিয়েছেন এবং অর্জুন অনেকটা কনভিন্সড। কিন্তু তাও অর্জুনের শেষের দিকে এসেও তিনি কিন্তু কমপ্লিটলি কনভিন্সড হননি। তখনও তিনি বলছেন যে না সবই বুঝলাম শ্রীকৃষ্ণ, কিন্তু তাও আমার মন মানছে না, তাও আমি পুরোপুরি হচ্ছে না যে অ্যাকচুয়ালি উনি ভাবছেন কি, অর্জুন ভাবছে যে এ তো আলটিমেটলি আমার মতোই একজন আমার বন্ধু, শ্রীকৃষ্ণ অ্যাকচুয়ালি আত্মীয়তার সম্পর্কে কুন্তির দুঃসম্পর্কের কোনো ভাইপো বা ভাগ্নে কিছু একটা হবে, আমার মনে পড়ছে না, তো সেই হিসেবে কাজিন ব্রাদার বলতে পারো শ্রীকৃষ্ণকে। এবার সেই হিসেবে ভাবছে যে তো আমার বন্ধু স্থানীয় বা আমার ভাই, ঠিক আছে, এর সব কথা অবশ্যই খুব ভালো লাগছে শুনে, কিন্তু 100% রিয়েলাইজ কী করে করব। তো সেইরকম একটা কনফিউশনের জায়গায় যখন অর্জুন চলে এলেন তখন আলটিমেটলি শ্রীকৃষ্ণ নিজের বিশ্বরূপ দেখালেন, বিশ্বরূপ দর্শন যেটাকে বলা হয়, যেখানে উনি বোঝালেন নিজের সেই বিষ্ণু অবতার, যেটা বিষ্ণুর যে মেন নারায়ণ, একদম নারায়ণ রূপ ধারণ করলেন এবং তিনি দেখালেন যে তিনিই সব, তার ইচ্ছেতেই সব কিছু হচ্ছে এবং একটা ভয়ঙ্কর ব্যাপার উনি যে ভগবান সেটা দেখালেন অর্জুনকে। এবং সেইটা দেখার পর অর্জুন রিয়েলাইজ করলো যে আরে এ তো আমার বন্ধু নয়, স্বয়ং ভগবান বিষ্ণু বা নারায়ণ। তো এইবার এবং ওইটা দেখার পরেই কিন্তু আলটিমেটলি অর্জুন একদম 100% কনভিন্সড হলেন। তার বোঝা যাচ্ছে যে আমরা লোকের থেকে যতই শুনি, যতই উপদেশ অন্যের থেকে নিই, আলটিমেটলি একটা কংক্রিট এভিডেন্স যতক্ষণ না চোখের সামনে আসছে সেটাকে আমরা কিছুতেই বিশ্বাস করি না। ইভেন অর্জুন যে কিনা শ্রীকৃষ্ণের প্রতি এতটাই
ডেডিকেটেড ছিলেন বা ভালোবাসতেন, তাও এত অমৃত বাণী, গীতার অমৃত বাণীগুলো শোনার পরও তার মধ্যে কিন্তু সংশয় ছিল। এবং স্বয়ং ভগবান যখন দর্শন দিয়ে দেখালেন যে না দেখো, আমি সব সর্বে সর্বা, আমার ইচ্ছেতেই তুমি এটা করছো, সুতরাং করো। ওকে, তো তখন কিন্তু তিনি যুদ্ধে আলটিমেটলি দ্বিধাহীনভাবে যুদ্ধে এগিয়ে গেলেন। তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, তোমরা যখন কোনো একটা কোর্স বাছাই করবে না, বিশেষ করে কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্সে, শুধুমাত্র যদি তোমাদের মানে এই জিনিসটা যদি ভাবো যে আলটিমেটলি কোর্সটা কমপ্লিট করার পর একটা ভালো চাকরি পাবো, এবং চাকরি পাওয়ার পর ভালো লাইফস্টাইল হবে, ভালো ইনকাম করব, তখনও না মনের মধ্যে কিছুটা হলেও সংশয় থাকে যে আদৌ পাবো তো চাকরিটা, বা এরকম একটা কনফিউশন থাকে। কিন্তু একবার যদি তুমি এইটা বুঝে যাও যে আলটিমেটলি এই কোর্সটা থেকে আমি কী কী শিখবো, এবং শেখার পর সেইটা থেকে আমি কী কী মানে উপকারে আসতে পারবো, সমাজের ক্ষেত্রে কী কী উপকারে আসতে পারবো, কোনো মানুষ বা একটা গোষ্ঠীর জন্যে কী কী উপকারে আসতে পারবো, এই ব্যাপারটা যদি তুমি একবার বুঝে যাও, মানে কারণ এটার একটা ডাইরেক্ট এভিডেন্স রয়েছে যে এইগুলো শিখলে আমি এই কাজ করতে পারবো, এই ব্যাপারটা যদি বুঝে যাও, তাহলে কিন্তু তোমার কাছে একটা ক্ল্যারিটি আসবে, এবং তুমি তখন ওই সব কিছু ভুলে গিয়ে সেই শেখার জগতে ঝাঁপিয়ে পড়তে পারবে। এবং দ্বিধাহীনভাবে যদি শিখতে পারো, ভালো করে পড়াশুনো করতে পারো, একদম ডেডিকেটেডভাবে অর্জুনের মতো যদি ঝাঁপিয়ে পড়তে পারো, যেমন যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েছিল অর্জুন এবং জয় ছিনিয়ে এনেছিল, ঠিক সেই রকম তোমরাও কিন্তু পারবে। তো আমি বলবো, বিশেষ করে যারা বায়োলজি সাবজেক্টটাকে ভালোবাসো, তাদের মানে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু অবশ্যই ভালো ভালো কাজ করার সুযোগ আছে, কিন্তু বায়োলজি সাবজেক্টটাকে যারা ভালোবাসো এবং যারা অলরেডি গ্র্যাজুয়েশানে বায়োলজি নিয়ে পড়াশুনো করেছো, বিএসসি কোর্স করেছো, বিএসসি বায়োলজি অনার্স নিয়ে, বা বিএসসি ইন বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি এই টাইপের কোর্স করেছো, ওকে, তো তাদের জন্য কিন্তু আমি বলবো মানে তারা অলরেডি একটা ব্যাপারে একটু হলেও বুঝে গেছো যে মানে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করার পরও বুঝলে যে আলটিমেটলি পুরো ব্যাপারটার মধ্যে কিছুই জানা হয়নি, এবং এমন কিছু আমি শিখিনি যেটার মাধ্যমে হয়তো আমি কিছু রিভলিউশনারি চেঞ্জ করতে পারবো, কিন্তু এটুকু বুঝেছো যে রিসার্চ ওয়ার্কের মাধ্যমে আরও অনেক কিছু আবিষ্কার করার সুযোগ থাকতে পারে, এটা বুঝেছো। তাহলে আমি তোমাদের বলবো, অবশ্যই তোমরা এমএসসি প্রোগ্রাম চয়েস করো, এমএসসি ইন বায়োটেকনোলজি এই কোর্সটা চয়েস করো। আর মনে রাখবে, বায়োটেকনোলজি এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টের ওপর যে সমস্ত রিসার্চ ওয়ার্ক হবে বা হচ্ছে এখন, তার ওপর কিন্তু ভবিষ্যতের প্রজন্ম দাঁড়িয়ে থাকবে, ভবিষ্যতের মানব প্রজন্ম দাঁড়িয়ে থাকবে। কারণ এখন বিভিন্ন মানে আকাশে বাতাসে বিভিন্ন জায়গায় মাটিতে সব জায়গাতেই কিন্তু আমাদের অজান্তেই বিষ ছড়িয়ে পড়ছে। নিশ্চয়ই জানো প্লাস্টিকের যে প্রবলেম, যে প্লাস্টিক যেভাবে রন্ধে রন্ধে মাটির মধ্যে মিশে যাচ্ছে, সেই প্লাস্টিকের কণা নাকি খাবারের মধ্যে ঢুকছে, মানে আমাদের ফসলের মধ্যে ঢুকছে, এবং সেইটা আমরা যখন খাচ্ছি আমাদের শরীরের ভেতরেও এই সমস্ত প্লাস্টিকের কণাগুলো চলে আসছে। বা বিভিন্ন মাছ, মানে সমুদ্রে যখন সেই প্লাস্টিক পড়ছে বা নদীতে পড়ছে, মাছেরা খাচ্ছে, এবং আমরা যখন সেই মাছ খাচ্ছি আমাদের মধ্যে তার মাধ্যম দিয়ে প্লাস্টিক আসছে। এইভাবে মানে যা প্লাস্টিক একটা উদাহরণ দিলাম, এরকম আরও অনেক উদাহরণ পেতে পারো। যেমন ধরো বিভিন্ন পেস্টিসাইড, ক্ষতিকারক পেস্টিসাইড ইউজ করা হয় যাতে প্রোডাকশান বাড়ানো যায় ফসলের। তো বিভিন্ন ফসলের মধ্যে দিয়ে সেই পেস্টিসাইডগুলো আমাদের শরীরে আসে, বা ক্ষতিকারক যে সার, ক্ষতিকারক কেমিক্যাল যে সমস্ত চাষে ইউজ হয়, সেই সমস্ত জায়গা থেকে যে সমস্ত ফসল আসছে, সেটা যখন খাচ্ছি আমাদের মধ্যেও সেই ক্ষতিকর বিষাক্ত ব্যাপার আমাদের শরীরেও ঢুকছে, এবং তার প্রভাব হয়তো সঙ্গে সঙ্গে দেখা যায় না, কিন্তু সুদূর প্রসারী হিসেবে সেইটা থেকে কিন্তু মারণ রোগ হতে পারে ক্যান্সারের মতো, এবং হচ্ছে। এবং ভবিষ্যতে যদি এখনই যদি চেক না করা যায়, এমনিতেই ক্যান্সার একটা মানে মহামারী রূপে দেখা দিতে চলেছে খুব শিগগিরই। তো এই সমস্ত জায়গা থেকে মানে বার করে আনার জন্য না, যে টেকনোলজিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বায়োটেকনোলজি। এই বায়োটেকনোলজি নিয়ে যারা রিসার্চ করছেন, যে সমস্ত সায়েন্টিস্টরা, তারাই কিন্তু কন্টিনিউ এই সমস্ত চ্যালেঞ্জিং এনভায়রনমেন্ট থেকে মানুষকে বাঁচানোর উপায় খুঁজে বেড়াচ্ছেন, যে কিভাবে প্লাস্টিকের জায়গায় এমন কিছু প্রোডাক্ট ইউজ করা যেতে পারে যেটার প্রোডাকশন কস্ট ভীষণ কম, প্লাস্টিকের মতোই, অথচ সেটা যদি শরীরে আমাদের প্রবেশও করে, মানুষের শরীরে কোনো ক্ষতি করবে না। ইভেন যে খাদ্যশস্য, সেটা উৎপাদন বৃদ্ধি করার জন্য যে সার ইউজ করা হবে বা যে কীটনাশক ইউজ করা হবে, সেটা হবে
কমপ্লিটলি জৈব, বা সেটা এমনভাবে সেটা হয়তো কেমিক্যালি প্রসেস করা হবে যে সেই কেমিক্যাল শরীরে আমাদের মানবদেহে কোনো ক্ষতি করবে না। আকাশে বাতাসে যে বিষাক্ত ধূলিকণা বা যে বিভিন্ন কলকারখানা বা গাড়ির ধোঁয়া বা বিভিন্ন ধরো যে সমস্ত নিশ্চয়ই এসি বা ফ্রিজ থেকেও বিভিন্ন বিষাক্ত গ্যাস বেরোয়, যেটার জন্যে বাতাসে সবসময় বিভিন্ন বিষাক্ত গ্যাস ভেসে বেড়ায়, তার ফলে আমাদের নিঃশ্বাস নিতে যে আমরা যে অক্সিজেনটা নিচ্ছি তার মধ্যেও বিষ আছে, সেটাকেও কী করে নিউট্রালাইজ করা যায় তারও উপায় কিন্তু তারাই আবিষ্কার করে চলেছেন, মানে আবিষ্কারের অন্তত খোঁজ করে চলেছেন, এবং এর হাত ধরেই কিন্তু আসতে পারে এই বায়োটেকনোলজিস্ট যারা, তাদের হাত ধরেই কিন্তু এই সমস্ত টেকনোলজি আবিষ্কার হতে পারে। এবং এটা তো গেল যারা সায়েন্টিস্ট তারা, এবং যারা এই বায়োটেকনোলজির উপর ডিপেন্ড করে যারা ইঞ্জিনিয়ার হবে, জেনেটিক ইঞ্জিনিয়ার বা এই বায়োটেকনোলজির ওপর যারা ইঞ্জিনিয়ারিং অন্যান্য যে সাবজেক্টে ইঞ্জিনিয়ার হবে, তারা কিন্তু সেই সমস্ত সায়েন্টিফিক রিসার্চ থেকে যে সমস্ত ফলাফল বেরিয়ে আসবে সেইগুলোর উপর ভিত্তি করে তারা বিভিন্ন বাস্তবে যাতে কাজে লাগে এমন কোনো প্রোডাক্ট তৈরি করবে বাস্তবে। সো আলটিমেটলি বায়োটেকনোলজি কিন্তু একটা যুগান্তকারী মানে সাবজেক্ট, যেটার উপর কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম নির্ভর করবে, সাস্টেন করবে কি করবে না অনেকটা। এবং তার সাথে সাথে আমি আরও অনেক কিছু বাদ দিয়ে দিলাম, যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমাদের শরীরের মধ্যেও এমন কিছু কেমিক্যাল লেভেলে গিয়ে চেঞ্জ করা যাবে, বা ডিএনএ বা জিন লেভেলে গিয়ে চেঞ্জ করে দেওয়া যাবে, যার ফলে হয়তো আমাদের নর্মাল যে লাইফ স্প্যান অনেক বেড়ে যাবে, বা আমাদের ইমিউনিটি পাওয়ার অটোমেটিক্যালি বেড়ে যাবে। এইগুলো কিন্তু কন্টিনিউ রিসার্চ চলছে, এবং ভবিষ্যতে হয়তো এইগুলো থেকে এমন কিছু যুগান্তকারী আবিষ্কার আসবে যার মাধ্যম দিয়ে মানুষের নর্মাল লাইফ স্প্যান বেড়ে যাবে, মানুষের বিভিন্ন দুরারোগ্য ব্যাধি, ক্যান্সারের মতো বা আরও অন্যান্য যে দুরারোগ্য ব্যাধি, সেইগুলো হওয়ার সম্ভাবনা কমে যাবে। ওকে, তো এইরকম প্রচুর রিভলিউশনারি আবিষ্কার কিন্তু এই বায়োটেকনোলজিদের হাত ধরে হতে পারে। সো আমি অবশ্যই বলবো একটা ভীষণভাবে ফিউচারিস্টিক কোর্স বায়োটেকনোলজি। অনেকেই এই কোর্স নিয়ে জানে না, যে কারণে এইদিকে এই লাইনে আসতে চায় না। বায়োলজি মানেই সবাই ম্যাক্সিমাম যারা একদম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তারা ম্যাক্সিমাম এমবিবিএস মানে সোজা কথায় চিকিৎসক হওয়ার জন্যে পড়াশুনো স্টার্ট করে, এবং ভাবে যে একমাত্র ওটাই বোধহয় বেস্ট কেরিয়ার বায়োলজি নিয়ে। হ্যাঁ, আমি বলছি না চিকিৎসক হওয়াটা খারাপ বা সেটা কোনো বেস্ট কেরিয়ার না, অবশ্যই এটা মানে জীবনদায়ী কেরিয়ার, যার মাধ্যম দিয়ে কত মানুষ বাঁচবে, মানে ভগবান স্বরূপ মানা হয় ডাক্তারদের, সবই ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে এই দিকটাও দেখতে হবে যে আরও অল্টারনেটিভস আছে বায়োটেকনোলজি। কারণ এই বায়োটেকনোলজিদের হাত ধরে যে সমস্ত ভ্যাকসিন বা যে সমস্ত ঔষধ আবিষ্কার হবে, সেইগুলোকে ইউজ করে কিন্তু ডাক্তারবাবুরা রোগীদের সারাবেন। সো সেই সমস্ত যুগান্তকারী ঔষধ নিশ্চয়ই জানো, অনেক অ্যান্টিবায়োটিক্স আছে যেগুলো শরীরে হয়তো আমাদের তাৎক্ষণিক কোনো রোগ ভোগ থেকে বাঁচিয়ে দেয়, কিন্তু আলটিমেটলি তার সুদূর প্রসারী যে ক্ষতি, তার ফলে আরও অন্যান্য দুরারোগ্য ব্যাধি আছে, মানে সোজা কথা সাইড এফেক্ট হয় অ্যান্টিবায়োটিক থেকে বা পেন কিলার বা এরকম বিভিন্ন ওষুধ থেকে। তো সেই রকম ওষুধ বায়োটেকনোলজিটাই আবিষ্কার করতে পারেন, যার মাধ্যম দিয়ে হয়তো কোনো সাইড এফেক্ট হবে না, কোনো মানে ব্যাড সাইড এফেক্ট হবে না, মানে অসুখটাও সেরে গেল, কোনো ব্যাড সাইড এফেক্ট হলো না। এইরকম সব যুগান্তকারী ওষুধ কিন্তু আবিষ্কার হতে পারে, এবং ডাক্তারবাবুরা সেইগুলোকে ইউজ করে মানুষদের সত্যিকারের বাঁচাতে পারেন, মানে তাদের সুস্থও করতে পারেন, এবং তার যে সাইড এফেক্টের হাত থেকেও তাদের বাঁচাতে পারেন। তো বুঝতেই পারছো, মানে একটা ভাস্ট এরিয়া কিন্তু এখনও বাকি আছে, এবং প্রচুর প্রচুর, মানে এটা যে লাইনে যেতে চাও, যে লাইনে, যদি তুমি ওই পরিবেশ রক্ষা করার জন্যে সেরকম কিছু আবিষ্কার বা সেই রকম কিছু রিসার্চের লাইনে যেতে চাও, সেটাও যেতে পারো, বা ওই খাদ্যদ্রব্য বা ফসল উৎপাদন বাড়ানোর জন্যে যে সমস্ত পেস্টিসাইড বা ফার্টিলাইজার এই সমস্ত বা অন্যান্য কোনো টেকনোলজি, সেই সমস্ত নিয়ে সেই লাইনে যেতে পারো, বা এই সমস্ত ঔষধ যেখানে তৈরি হবে, মেডিসিন বা ভ্যাকসিন তৈরি হবে, সেই সব লাইনে যেতে পারো। এরকম আরও প্রচুর ক্ষেত্র আছে যার মাধ্যম দিয়ে তোমরা কিন্তু নিজেদের কেরিয়ারটাকে ভবিষ্যতে আরও অনেক টপ লেভেলে নিয়ে যেতে পারো, অ্যাজ এ সায়েন্টিস্ট অথবা অ্যাজ এ মানে বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ার বলতে পারো এই লাইনে। ওকে, তো অবশ্যই আমি বলবো বিএসসি ইন বায়োটেকনোলজি বা বিএসসি ইন বায়োলজি, বিএসসি ইন মাইক্রোবায়োলজি, এই টাইপের যেখানে বায়োলজি সাবজেক্টটা তোমাদের রয়েছে, তারা প্রত্যেকেই ব্যাচেলার ডিগ্রিতে যারা করেছো তাদের জন্য এমএসসি ইন বায়োটেকনোলজি অবশ্যই একটা ভীষণ ভালো সাবজেক্ট। 2 বছরের কোর্স হয়, এবং ম্যাক্সিমাম ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজগুলোতে 1.5 লাখ থেকে 2 লাখের মধ্যেই কোর্স ফি থাকে। 2 বছরের কোর্স টোটাল 4টে সেমেস্টার ওয়াইজ দিতে হয়, স্কলারশিপ পেয়ে যেতে পারো।
বিভিন্ন সরকারি বা বেসরকারি স্কলারশিপ এবং বিভিন্ন কলেজ অ্যাডমিশনের সময়তেও মেধার ভিত্তিতে স্কলারশিপ দিয়ে থাকে, সেটাও দেখতে পারো। তো সেইটার কিন্তু অ্যাডমিশান চলছে 2024-25 সেশনের। তো অবশ্যই যদি আমি অবশ্যই আমাদের ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে সমস্ত কলেজে খুব অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে হাই কোয়ালিটি ফ্যাকাল্টি মেম্বার্স এবং ভালো ট্রেনিং প্লেসমেন্ট ফেসিলিটির মাধ্যমে পড়াশুনো করানো হয় এবং কমপ্লিট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়, সেই সমস্ত কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই সেইগুলো চেক করে দেখে নিতে পারো এবং সেখানে যে অ্যাডমিশান এনকোয়ারি ফর্ম আছে ইমিডিয়েটলি ফিল আপ করে রেখে দাও, কারণ এখনও মাস্টার ডিগ্রি কোর্সের যে অ্যাডমিশান চলছে সেই সব কলেজে। তো এই বছরে যদি অ্যাডমিশান চাও অবশ্যই অ্যাডমিশান নিয়ে নিতে পারো। আর যদি এই কোর্স নিয়ে আমার থেকে কিছু জানতে চাও বা কোনো কলেজের ব্যাপারে জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার সব ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশানেই দেওয়া থাকে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। টাটা।